কথায় বলে বিন্দু বিন্দুতে সিন্ধু, লগ্নির ক্ষেত্রেও তা সমানভাবে প্রযোজ্য। প্রতিটা পয়সা এখানে খুব গুরুত্বপূর্ণ। এক টাকা জমাতে পারলে একসময় তা বড় তহবিলের রূপ নেয়। আর্থিক বছর শেষ হওয়ার মুখে, চাকরিজীবীরা বোনাসের অপেক্ষায় হাপিত্তেশ করে বসে আছেন। সাধারণত এপ্রিল মে মাস থেকে বিভিন্ন সংস্থা তাদের কর্মীদের বার্ষিক বোনাস দিতে শুরু করে। তখন কিছু মানুষ হয়তো বুঝতে পারবেন না যে বোনাসের টাকা দিয়ে তাঁরা কি করবেন। আবার অনেকে কেনাকাটা করে সব টাকা খরচও করে ফেলবেন। কিন্তু এই বোনাসের টাকার সদ্ব্যবহার কিভাবে করা যায় তা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? আসুন আজকের এই প্রতিবেদনে তা জানা যাক। বিভিন্ন কোম্পানি তাদের কর্মচারীদের উপহার হিসেবে মাসিক বেতনের সঙ্গে বোনাস দিয়ে থাকে। বোনাসের টাকা এমনভাবে ব্যবহার করা উচিত যা থেকে রিটার্ন পাওয়া যায়। তবে লগ্নি করার আগে কয়েকটি বিষয় জেনে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি, যেমন আর্থিক লক্ষ্য, মেয়াদ, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ইত্যাদি। আর্থিক লক্ষ্য স্থির করতে পারলে বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। যেমন হতে পারে সন্তানের পড়াশোনা, অবসর জীবন বা বাড়ি কেনার ডাউন পেমেন্টের জন্য অর্থ সঞ্চয়ের মতো দীর্ঘমেয়াদী লক্ষ্য। আবার বেড়াতে যাওয়া, স্কিল ডেভেলপমেন্ট বা গাড়ি বাইক কেনার মতো স্বল্পমেয়াদী লক্ষ্য হতে পারে। বাজারের সঙ্গে জড়িত এমন বিনিয়োগে নির্দিষ্ট রিটার্নের কোনো গ্যারান্টি নেই। বাজারের অবস্থার ওঠানামা হতেই পারে। অতএব বিনিয়োগ করার আগে আপনার আর্থিক পরিস্থিতি এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করা অত্যন্ত জরুরি। বোনাসে পাওয়া টাকার সবটা একটি মাত্র সম্পদে বিনিয়োগ করার পরিবর্তে শেয়ার, বন্ড, রিয়েল এস্টেট এবং সোনার মতো বিভিন্ন সম্পদ শ্রেণীতে ভাগ করা উচিত। যেমন আপনি শেয়ারে 50%, বন্ডে 30% এবং রিয়েল এস্টেট ও সোনায় 10% করে অর্থ বিনিয়োগ করতে পারেন। একে বলা হয় পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। এর ফলে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির মাত্রাও কমে। স্টক, মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ, রিয়েল এস্টেট এবং সোনার মতো বিনিয়োগের নানান অপশন বাজারে রয়েছে। প্রতিটি বিনিয়োগের পথ নিয়ে পড়াশোনা করা এবং সেগুলির অতীত পারফরমেন্স, ফি, ঝুঁকি এবং রিটার্ন তুলনা করুন। এখন প্রশ্ন হলো কিভাবে বোনাসের টাকার সঠিক ব্যবহার করা যেতে পারে। এখানে কিছু পরামর্শ রইল। আপনার কোনো ঋণ থাকলে বোনাসের টাকায় তা পরিশোধ করতে পারেন। এর ফলে ঋণের সুদ গুনতে হবে না। তাছাড়া ক্রেডিট স্কোরও বাড়বে। বিশেষত ক্রেডিট কার্ড কোম্পানিগুলি ইন্টারেস্ট ফ্রি পিরিয়ডের পরে গ্রাহকের বকেয়া টাকার উপর চড়া সুদ নেয়। তাই বিনিয়োগ থেকে রিটার্নের সঙ্গে ক্রেডিট কার্ডের সুদ মেলে না। অতএব চড়া সুদ নেওয়া ঋণ পরিশোধ করতে বোনাসের টাকা ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। মেডিকেল এমার্জেন্সি বা চাকরি হারানোর মতো খারাপ পরিস্থিতির মোকাবিলায় এমার্জেন্সি ফান্ড থাকা খুব জরুরি। এমনকি বিনিয়োগের আগে প্রত্যেকের এই বিষয়টি ভাবা উচিত। আপনার এমার্জেন্সি ফান্ড আছে কি? না থাকলে বোনাসের কিছু টাকা বরাদ্দ করে একটি ফান্ড তৈরি করতে পারেন। তবে মনে রাখবেন, কমপক্ষে 6 মাসের প্রয়োজনীয় সমস্ত খরচ চালানোর মতো অর্থ একটি এমার্জেন্সি ফান্ডে থাকা উচিত। বাড়ি কেনা, অবসর গ্রহণের পরিকল্পনা বা বড় অঙ্কের ফান্ড তৈরির মতো দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণে বোনাসের টাকা ব্যবহার করুন। দীর্ঘমেয়াদী এই সমস্ত লক্ষ্য পূরণে মিউচুয়াল ফান্ডে বোনাসের টাকা বিনিয়োগ করতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মানসিকতা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকলে শেয়ার বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা খুব বেশি। একই সঙ্গে এখানে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। অনেক কোম্পানি আছে যেগুলির ফান্ডামেন্টাল শক্তিশালী এবং বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। পড়াশোনা করে সেই সব কোম্পানির শেয়ার বেছে নিতে পারলে সেখানে আপনার বোনাসের টাকা লগ্নি করতে পারেন। বাজার সম্বন্ধে ভালো ধারণা আছে এমন লগ্নিকারীদের জন্য শেয়ার বাজার উপযুক্ত। বাজার সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে মিউচুয়াল ফান্ড বেছে নিতে পারেন। মিউচুয়াল ফান্ডে আপনার টাকা ম্যানেজ করে ফান্ড ম্যানেজাররা। ইকুইটি মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে 10 থেকে 12% রিটার্ন দিতে পারে, আর ডেট মিউচুয়াল ফান্ড 6 থেকে 8% বার্ষিক রিটার্ন প্রদান করতে পারে। তবে মনে রাখবেন, বাজারে রিটার্ন ওঠানামা করে, তা স্থির নয়। বোনাসের টাকা বিনিয়োগ করার পরে আপনার হাত গুটিয়ে বসে থাকা একেবারেই উচিত নয়, বরং আপনার উচিত বিনিয়োগের ওপর সব সময় নজর রাখা। আপনার আর্থিক অবস্থা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। ফিনান্সিয়াল প্রায়োরিটিস পূরণ করার পরে বোনাসের টাকার কিছুটা বিনোদন বা নতুন গ্যাজেট কেনার জন্য ব্যবহার করতেই পারেন।